সকালে খাবার খেয়ে বসে আছি, এমন সময় রহিম চাচা আসলো। আমাকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে মেঘ, কাজ কাম নাই নাকি? এইভাবে বসে আছিস যে? না চাচা, কাজ কাম নেই, এর জন্যই তো বসে আছি এইখানে। ভাবছি একটু শহরের দিকে যাব, ওইদিকে তো আবার কাজ কাম আছে, গ্রামে আর কতদিন থাকবো। শহরের দিকে যা, ওইখানে ভালো কাজ পাবি। আর যদি তোর পরিচিত কেউ না থাকে শহরে, আমাকে বলিস, ওইখানে তোর হাসান ভাই থাকে, তাকে বলে তোকে না হয় একটা বাসার ব্যবস্থা করে দিতে বলবো নে। ঠিক আছে রহিম চাচা, যদি যাই তাহলে জানাবো আপনাকে। রহিম চাচা চলে গেল, আমিও উঠে চলে আসলাম বাইরে। গ্রামের এলোপাথাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাইছি, এমন সময় পিছন থেকে কে যেন ডাকতে লাগলো। পিছনে ফিরতেই দেখি চেয়ারম্যান আঙ্কেলের মেয়ে ময়না ডাকতেছে। আমি ময়নার কাছে গিয়ে বলতে লাগলাম, কিছু বলবে নাকি ময়না? বলার জন্যই তো সেই আমাদের বাসা থেকে তোমার পিছন পিছন ছুটতে ছুটতে এসেছি। তা কোথায় যাইতেছো? কোথায় আর যাব, দেখি বাজারের দিকে যাব, কাজ কাম তো নেই এখন আর, এর জন্যই ভাবছি শহরের দিকে চলে যাব, ওইখানে একটা না একটা কাজ বের হয়ে যাবে। আমাকে ছাইরা থাকতে পারবেন ওইখানে? আমার কথা মনে পড়বে না নাকি? তোমার কথা কেন, গ্রামের সবার কথাই মনে পড়বে। আচ্ছা তুমি বাড়িতে যাও, আমাদের এইভাবে কেউ দেখলে মানুষ সন্দেহ করবে, হিতে আমার বিপদ হতে পারে। আপনি এত ভয় পান কেন? চলেন, আপনার সাথে আমিও বাজারের দিকে যাব। আমারও খাতা কলম আনতে হবে। আপনার যাইতে হবে না, আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমি আয়না দিবনে। আঙ্কেল যদি আমাদের দুজনকে এইভাবে দেখে তাহলে বুঝতে পারছেন কি হবে। বুঝেছি, ভিতর ডিম। চলেন এখন যাই। আমি কিছু না বলে ময়নার সাথে হাঁটতে লাগলাম। কিছু দূর যেতেই পিছন থেকে কারো ডাক শুনতে পেলাম। পিছনে ফিরে দেখি চেয়ারম্যান আঙ্কেল আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। ময়না, তোমাকে আমি বলেছিলাম না একটা কিছু ঝামেলা হবে? দেখছো তোমার আব্বা আমাদেরকে একসাথে দেখে ফেলেছে। কিছুই হবে না, চলেন আমার সাথে। আমি ভয়ে ভয়ে ময়নার সাথে যেতে লাগলাম। চেয়ারম্যান আঙ্কেলের কাছে যেতেই চেয়ারম্যান আঙ্কেল বলতে লাগলো, কি রে ময়না, তুই মেঘের সাথে কোথায় যাইতেছিস? আব্বাজান, আমার খাতা আর কলম শেষ হয়ে গেছে। মেঘ বলেছিল তাকে টাকা দিয়ে দিতে, উনি আয়না দিবে। আমি বলেছি তার সাথে আমিও যাব। উনি মানা করেছিল, আমি জোর করাতে নিয়ে যাইতেছে। ঠিক আছে যা, তবে মা, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার নামে যাতে মানুষ খারাপ কথা না বলে সেই দিকটা খেয়াল রাখিস। আর মেঘ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এমন কিছু করবে না, আমি জানি। জি আঙ্কেল, আমার দ্বারা এমন কিছু শুনবেন না যেটাতে আপনি অসম্মানিত হবেন। আচ্ছা আঙ্কেল, এখন আমরা যাই, দুপুর হয়ে আসছে, অনেকটা পথ বাকি রয়েছে। ঠিক আছে, যাও তোমরা। আমি আর ময়না হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। ময়নার খাতা আর কলম কিনে নিয়ে আবারও দুজনে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই ময়না বলতে লাগলো, আচ্ছা মেঘ, তুমি কি কাউকে পছন্দ করো নাকি বা ভালোবাসো কাউকে? আমার মতো গরিব এতিম ছেলের আবার ভালোবাসা, তবে পছন্দ করি একজনকে, তাকে বলতে পারবো না কখনোই। নাম কি তার, আমাকে বলো। না থাক, অন্য একদিন বলবো। এই বলে দুইজন চলে আসলাম বাসায়। এইভাবে কেটে গেল 5টা দিন। রাতে বসে আছি গাছতলায়, এমন সময় পিছন থেকে কে যেন ডাকতে লাগলো। পিছনে ফিরতে দেখি একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বলতে লাগলো, মেঘ চলো, আমরা আজকেই ঢাকা পালিয়ে যাব। আমি আব্বুকে বলেছিলাম তোমার কথা, আব্বু কখনোই রাজি হবে না, এর জন্য আমি পালিয়ে এসেছি তোমার কাছে। কি বলতেছো ময়না এইসব? গ্রামে জানাজানি হলে বুঝতে পারছো কি হতে পারে? তুমি চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, না হলে আঙ্কেল অনেক টেনশন করবে। একবার যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমি আর বাড়িতে যাব না, এই বলে রাখলাম। তুমি যাই বলো না কেন, এই বসলাম তোমার ঘরের দরজায়। ময়না প্লিজ এমন করো না, আমি তোমাকে ভালোবাসি না, জোর করে ভালোবাসা হয় না। তুমি প্লিজ চলে যাও তোমাদের বাসায়। ওই দেখো তোমার বাবা গ্রামের লোকদের নিয়ে আসতেছে, তোমার 2টা পায়ে পড়ি, প্লিজ তুমি চলে যাও। যাব না একবার বলেছি যখন, যাব না তোমাকে ছাড়া। ময়না তুমি চলে যাও এখান থেকে, ওই যে চলে এসেছে। ওই মেঘ, বাড়ি থেকে বের হ তাড়াতাড়ি। আমার মেয়েকে পালিয়ে নিয়ে কোথায় যাবি কুত্তার বাচ্চা?
তুই সামান্য একজন কাঠমিস্ত্রি হয়ে আমার মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছিস? চেয়ারম্যান আঙ্কেল, আমি এইসব কিছুই জানি না। ময়না হঠাৎ আমার বাসায় চলে এসেছে আর বলছে আমি তাকে নিয়ে ঢাকা চলে যেতে। আমি আপনার সম্মানে কথা ভেবে এখনও বাড়ি থেকে বের হই নাই। বের হবি কি করে? তার আগেই তো আমরা চলে এসেছি। এই তোরা কে কোথায় আছিস রে? এই শালাকে বেঁধে ফেল বাঁশের সাথে। চেয়ারম্যান আঙ্কেল, আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। প্লিজ আমাকে ছেড়ে দেন। তুই নির্দোষ তাই না? কি রে ময়না, সত্যি করে বলতো, মেঘ তোকে বলেছে নাকি পালিয়ে যাওয়ার কথা? আব্বাজান, মেঘ আমাকে বলেছে আমাকে নিয়ে ঢাকায় চলে যাবে, ওইখানে গিয়ে আমরা দুইজন সংসার করব। এইসব বলে আমাকে নিয়ে আসছে আজকে। বিশ্বাস করেন চেয়ারম্যান আঙ্কেল, আমি এইসব কিছুই বলি নাই ময়নাকে। ময়না, তুমি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছো কেন? কে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছে এটা গ্রামবাসী বুঝেই গেছে। তোর বিচার কালকে করব। এই তোমরা মেঘকে ভালোভাবে বেঁধে রেখে বাসায় চলে যাও। আর ময়না, তুই আয় আমার সাথে। চেয়ারম্যান আঙ্কেল, আমি সত্যি কিছু করি নাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। ময়না, তুমি বলো না কিছু, আমি যে তোমাকে এইসব কিছু বলিনি, তুমি মিথ্যা কথা বলছো। আমাকে ভালোবাসিস তাই না? এই পরিণাম কালকেই বুঝতে পারবি। চলো আব্বু। ময়না ও তার বাবা চলে গেল। আমি অঝরে চোখের পানি ফেলছি। হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছিলাম আমাকে এমন শাস্তি দিচ্ছ? এতিম বলে আমার কপালে এমন শাস্তি লিখে রাখবে? মেঘ, আমি তোকে ছেড়ে দিতেছি, তুই এইখান থেকে পালিয়ে যা, না হলে কালকে তোকে অপমান আর জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘোরাবে। রহিম চাচা আমার রশিগুলো খুলতে খুলতে কথাগুলো বলতে লাগলো। না চাচা, আমি পালিয়ে গেলে সবাই ভাববে সত্যি আমি ময়নাকে এইসব কথা বলেছি। আমি পালিয়ে যেতে পারবো না। দেখ মেঘ, আমি তোর ভালোর জন্যই বলতেছি রে। আমি জানি তুই কখনই ময়নাকে এইসব কথা বলবি না, কারণ তোকে আমি সেই ছোট থেকে চিনি। চাচা, আপনি চলে যান বাসায়, আমার কিছু হবে না। সত্যির জয় একদিন না একদিন ঠিকই হবে। চাচা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি কি করে তোকে এইখানে ফেলে রেখে যাই রে? তোর বাবাকে যে আমি কথা দিয়েছিলাম তোকে সবসময় আগলে রাখবো, আমি তোর বাবার কথাটা রাখতে পারি নাই রে। এই বলে রহিম চাচা কান্না করে দিল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি আর রহিম চাচা বসে আছি ঘরে। এমন সময় চেয়ারম্যান আঙ্কেল আরও কিছু গ্রামের বয়স্ক লোক আসলো। তাদের কথা শুনে বাইরে বেরোতেই বলতে লাগলো, কি রে, তোর হাত পায়ের বাঁধন কে খুলে দিয়েছে? আমি খুলে দিয়েছি চেয়ারম্যান সাহেব, কারণ সে নির্দোষ। আপনি কি করে জানেন সে নির্দোষ? আমার মেয়ে নিজের মুখে স্বীকার করেছে যে মেঘ ময়নাকে নিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার কথা বলেছে। এইখানে তো সত্যি কথাই বলেছে ময়না। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি এই এলাকার চেয়ারম্যানগিরি করছেন মাত্র 2 বছর। এর আগে কিন্তু আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম গত 25 বছর। আমি এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি, আমি জানি কে কেমন। দেখো রহিম, তোমার কথাই তো আর হবে না এখন। চেয়ারম্যান সাহেব যা বলবে আমরা তাই মানব, কারণ আমরা সবাই নিজের চোখে দেখছি কালকে রাতে মেঘ আর ময়না পালিয়ে যাওয়ার জন্য রেডি ছিল। রহিম চাচা, ওনারা যা বলেছে একদম ঠিক বলেছে। আমি সত্যিই পালিয়ে যাওয়ার জন্যই রেডি ছিলাম। চেয়ারম্যান আঙ্কেল, আপনি কি বিচার করবেন করেন। মেঘ, তুমি সত্যিটা গোপন করছো কেন বারবার? তুমি যে কাজ করো নাই ওইটা নিজে ঘাড়ে নেওয়ার কোনো প্রশ্ন ও তো আসতেছে না এখানে। মেঘ, তোমাকে ন্যাড়া করে সারা মুখে চুনকালি লাগিয়ে জুতার মালা পরিয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব আমরা। কারণ তোমার জন্য এই গ্রামের ছেলে মেয়ের তো নষ্ট হতে দেওয়া চায় না। সবাই কি বলেন? একদম ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব, আপনার কথার সাথে আমরা সহমত আছি। এই কে কোথায় আছিস? রেঞ্জ থেকে জষ্টমীকে খবর দিয়ে আয়, ওর মাথার চুল ফেলাইতে হবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। পাশে তাকিয়ে দেখি ময়না দাঁড়িয়ে আছে। সে কিছুই বলতেছে না। কিছুক্ষণ পর ঝন্টু মিয়া আসলো। আমার মাথার চুলগুলো যেই কাটতে যাবে এমন সময় ময়না বলে উঠল, দাঁড়ান ঝন্টু আঙ্কেল, এইখানে মেঘের কোনো অপরাধ নেই। কালকে রাতে সত্যি আমি মেঘকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু সে আমার বাবার সম্মানের কথা ভেবে যায় নাই। এইখানে সব দোষ আমার। ময়না, তুই এসব কি বলতেছিস?
মেঘকে বাঁচানোর জন্য এইসব বলতেছিস, তাই না? না আব্বাজান, আমি সত্যি বলতেছি। মেঘকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম। মেঘ যায় নাই তোমার সম্মানের কথা চিন্তা করে। দেখলেন তো চেয়ারম্যান সাহেব, আমি বলেছিলাম না এইখানে মেঘের কোনো অপরাধ নেই, সব অপরাধ হচ্ছে ময়নার। আর গ্রামবাসীরা আপনাদের একটা কথা বলে রাখি, ঘুষ খেয়ে পেটটা ভালোই ফুলিয়েছেন, এই ঘুষ খাওয়ার জবাবটা আপনাদেরই দিতে হবে। মেঘ, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি তোমার সাথে। আমি আজকেই ময়নাকে ঢাকায় পাঠিয়ে দিতেছি, তুমি থাকো এই গ্রামেই। না চেয়ারম্যান আঙ্কেল, আমি আজকেই ঢাকা চলে যাব, এই গ্রামে আর থাকবো না। রহিম চাচা, আমাকে কিছু টাকা ধার দেন, আমি শহরে গিয়ে কাজ করে আপনার টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে মেঘ, চেয়ারম্যান সাহেব আপনারা এখন আসতে পারেন। আর ময়না, তুমি কাজটা একদম ঠিক করো নাই। মেঘের সাথে আজকে এমন করেছো, কালকে দেখবে তোমার সাথে কেউ এমন করবে। আমার কথাটা একবার স্মরণ করে রাখো। সবাই চলে গেল, আমি আর রহিম চাচা বসে আছি। চাচা, আমি আপনার ছেলের বাসায় উঠব না, অন্য কেউ যদি আপনার পরিচিত থাকে ওনাকে একটু বলেন। তুমি বেগ গুছিয়ে নাও, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি। তোমাকে আমার বড় ভাইয়ের বাসায় পাঠিয়ে দিব, উনি তোমাকে একটা চাকরি দিয়ে দিবে। ঠিক আছে চাচা। রহিম চাচা চলে গেল। আমি সকালে নাস্তা করে ব্যাগ গুছিয়ে বসে আছি। কিছুক্ষণ পর রহিম চাচা আসলো, আমাকে দেখে বলতে লাগলো, মেঘ চলো তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসি। আর এই নাও ঠিকানা, তোমার গন্তব্যে পৌঁছে একটা রিক্সা করে এই ঠিকানায় চলে যাবে। আমার নাম বলেই তোমাকে বাসে নিয়ে যাবে। আর এই ফোনটা রাখো, আমি ফোন দিব তোমাকে। ঠিক আছে চাচা। আমি চাচার সাথে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। ঢাকার একটা টিকিট কেটে বসে আছি। কিছুক্ষণ পর ট্রেন আসতেই চাচা আমাকে ট্রেনে উঠিয়ে দিল। আমার সিটে বসে আছি, পাশে একজন বয়স্ক লোক বসা। রহিম চাচা, আপনি চলে যান এখন। চলে যাব। ঢাকায় পৌঁছে আমাকে ফোন দিও। আর ভাইজান, আপনি যদি ঢাকায় যান, এই ছেলেটাকেও নামিয়ে একটা রিক্সা উঠিয়ে দিবেন। ঠিক আছে, আপনি চলে যান, এখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। চাচা চলে গেল। ট্রেনও চলতে শুরু করলো। বাইরে তাকিয়ে প্রকৃতির দৃশ্য দেখছি। এমন সময় পাশে থাকা লোকটা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার নাম কি? আমার নাম মেঘ। এই বলে আবারও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর লোকটা আবারও জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো আর কি করো এখন? আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কাঠমিস্ত্রির কাজ করি। আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। ও আচ্ছা, তা ঢাকায় কার বাসায় যাইতেছো শুনি? এইখানে কি তোমার আত্মীয় স্বজন আছে নাকি? না, আমার নেই। ওই যে একটা লোক আমাকে উঠিয়ে দিয়ে গেছে না, তার বড় ভাইয়ের বাসায় যাব, দেখি কোনো কাজ টাজ পাই কিনা। ও আচ্ছা, এই নাও কলা আর রুটি খাও, আরও 1 ঘন্টার মতো লাগবে যাইতেই। না, আমি কিছু খাবো না, খাবার খেয়ে এসেছি, আপনি খান। এই বলে আমি আবারও বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা চলে গেল। ট্রেন তার শেষ গন্তব্যে এসে থামতেই সবাই নেমে যেতে লাগলো, আমিও নেমে গেলাম। বাহ, ঢাকা শহরটা তো অনেক সুন্দর। এই বলে উপরের দিকে তাকিয়ে হাঁটছি, এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি তাড়াতাড়ি উঠে মেয়েটাকে উঠাতে যাব, অমনি আমার গালে 2টি চড় বসিয়ে দিল। ঠাস ঠাস, এই বদমাইশ ছেলে, মেয়ে দেখলে শরীরের উপর এসে পড়তে হয়, তাই না? সরি আপু, আসলে আমি এই প্রথম ঢাকায় এসেছি তো, তাই আর কি। একটু উপরের দিকটা দেখতে দেখতে হাঁটছিলাম, কখন যে আপনি আমার সামনে চলে এসেছেন খেয়ালই করিনি। ঠিক আছে গাইয়া একটা, যা এখান থেকে। আবার কোনোদিন যদি আমার সামনে পড়ে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। আমি ওইখান থেকে চলে আসলাম একটা রিক্সা করে রহিম চাচার দেওয়া ঠিকানায়। সেখানে যেতেই দেখতে পেলাম বিশাল বড় রাজপ্রাসাদের মতো একটা বাড়ি। গেট দিয়ে প্রবেশ করতে যাব, এমন সময় একজন লোক আমাকে আটকে দিয়ে বলতে লাগলো, এই ছেলে কোথায় যাচ্ছেছ আর এইখানে হুট করে ঢুকে গেছো? তোমার পরিচিত কেউ আছে কি? থাকলে বল, আমি ডেকে দিই। অপরিচিত কাউকে ভিতরে ঢুকে দেওয়া বারণ আছে। একটু আলমগীর সাহেবকে ডেকে দেন, বলেন যে গ্রাম থেকে রহিম নামের একজন লোক পাঠিয়েছে। ঠিক আছে, আপনি বাইরে দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসতেছি। ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে। লোকটা চলে গেল, আমিও বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর লোকটা আমার কাছে এসে বলতে লাগলো, ওই যে নীল একটা গেট দেখতেছেন না,
ওইখানে গিয়ে আলমগীর সাহেবকে ডাক দিলেই হবে। ঠিক আছে, এই বলে চলে আসলাম ওইখান থেকে। কলিং বেল দিতেই একজন মহিলা এসে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম মেঘ, তাই না? জি, আমার নাম মেঘ। এটাই তো আলমগীর চাচার বাড়ি, তাই না? ভিতরে আসো বাবা। আমি ভিতরে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর মহিলাটা আমার জন্য শরবত এনে দিল। শরবত খেয়ে বসে আছি, এমন সময় মহিলাটি বলতে লাগলো, চলো তোমাকে একটা রুম দেখিয়ে দিই। ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করো। তোমার চাচা আসলে তোমাকে ডেকে দিব নে। ঠিক আছে চলেন। এই বলে মহিলার পিছু পিছু যেতে লাগলাম। একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলতে লাগলো, আজ থেকে এই রুমটা তোমার, এই রুমেই থাকবে তুমি। ঠিক আছে। আমি রুমের ভিতরে এসে দেখতে লাগলাম, বাহ, খুব সুন্দর রুমটা। ফ্রেশ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর আলমগীর সাহেব এর স্ত্রী আমাকে ডাকতে লাগলো। আমিও চলে আসলাম নিচে। নিচে এসে দেখি ট্রেনে যার সাথে এসেছি সেই লোকটা। আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? এটা আপনার বাড়ি? মানে বুঝলাম না। উনি তোমার রহিম আঙ্কেল। ও আচ্ছা। কিছুক্ষণ গল্প করে চলে আসলাম আমার রুমে। একদিনেই তাদের সাথে কতটা মিশে গেছি। রাতে বসে আছি রুমে, এমন সময় ফোনটা বাজতে লাগলো। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ বাসায় পৌঁছে গেছো তো নাকি? চাচা, বাসায় চলে এসেছি দুপুরের দিকেই। খাওয়া দাওয়া করেছেন আপনি? করেছি। তোমার ব্যাপারে আলমগীরকে সব কিছু বলেছি। সে তোমাকে কালকে একটা কাজে নিয়ে যাবে। তুমি যে কাজটা পারবে বলবে, ওই কাজটাই দেওয়ার জন্য। ঠিক আছে চাচা। আর আমি তো কাঠমিস্ত্রি, ঘর বানানো ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। সমস্যা নেই, তোমার আলমগীর চাচা আছে, তাকে বলে সে সব শিখিয়ে দিবে, কোনো টেনশন করবে না। চাচার সাথে কথা বলে ফোনটা কেটে শুয়ে পড়লাম। এমন সময় রুমের ভিতরে আলমগীর সাহেব প্রবেশ করতেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, চাচা আপনি? আমি। চলো খাবার খাবে এখন। আর তুমি তো কাঠমিস্ত্রি এছাড়া অন্য কোনো কাজ পারো না। কালকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, ওইখানে তোমাকে একটা কাজ দিবে। ঠিক আছে, তবে আমাকে বলবেন কাজটা শিখিয়ে দেওয়ার জন্য। শিখিয়ে না দিলে আমি কাজটা করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, ওরা তোমাকে কাজ শিখিয়েই দিবে। চলো খাওয়া দাওয়া করে নেই। তুমি তো আবার গ্রামে থাকো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এইখানে তো আমরা রাত 12টার পর ঘুমাই। আমরা নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় উপর থেকে সিঁড়ি বেয়ে একটা মেয়ে নিচে নামছে। আমার সামনে আসতেই মেয়েটার মুখ দেখে চমকে গেলাম। এটা সেই মেয়ে যে কিনা আমাকে চর মেরেছিল। মাথা নিচু করে বসে আছি। মেয়েটা আমাকে দেখে বলতে লাগলো, আব্বু, এই ছেলেটা কে? আগে তো কখনোই দেখি নাই। এই ছেলেটা কে আব্বু? ওর নাম হচ্ছে মেঘ, গ্রাম থেকে এসেছে, আজ থেকে এইখানেই থাকবে। মেঘ, পরিচিত হয়ে নাও। এই হচ্ছে আমার মেয়ের নাম নীলা। আমি মাথা নিচু করেই বলতে লাগলাম, আপু ভালো আছেন? ভালো আছি। তবে আপনি মাথা নিচু করে রাখেন কেন? আপনার কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলতে পারেন, আমি একজন ডাক্তার, আপনার সমস্যার সমাধান করে দিব। মাথাটা উপরে তুলতেই আমাকে দেখে বলতে লাগলো, তো তুই তুই এখানে কেন? নীলা, তুই মেঘকে চিনিস নাকি আগে থেকে? মা, আব্বু, তোমাকে যখন আনতে গিয়েছিলাম তখন এই ছেলের সাথে ধাক্কা খেয়েছিলাম। তোমাকে তো সব বলেছি। আর তুই এখনই আমাদের বাসা থেকে বেরিয়ে যা। নীলা, সে যা বলছে সব সত্যি বলছে, কারণ সে আজকেই প্রথম ঢাকায় এসেছে। তাই বলছি কি মা, তুই মেঘকে মাফ করে দে। ঠিক আছে, আব্বুর কথায় মাফ করে দিলাম আজকে। তবে তুই আমার সামনে কখনোই আসবি না, এই বলে রাখলাম। আম্মু, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিয়েছি। আচ্ছা আঙ্কেল, আমি আমার রুমে চলে গেলাম। খুব ঘুম পাচ্ছে, আপনারা থাকেন। ঠিক আছে যাও, সকালে তাড়াতাড়ি উঠবে ঘুম থেকে। তোমাকে নিয়ে সকাল সকাল চলে যাব ওইখানে। আচ্ছা আঙ্কেল। আমি চলে আসলাম আমার রুমে, কিন্তু চোখে ঘুম আসছে না গাড়ির হর্নের শব্দে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে আঙ্কেলের ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে আছি। এমন সময় আঙ্কেল বলতে লাগলো,
মেঘ চলো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ঠিক আছে, চলেন আঙ্কেল। আমি আর আঙ্কেল চলে আসলাম একটা গেটের সামনে। উপরে তাকিয়ে দেখি আর্মি কমান্ডার লেখা। আঙ্কেল, এইখানে আমরা কি করব? তুমি চুপচাপ আসো আমার সাথে সাথে, দেখো আমরা কি করি। আমি চলে আসলাম আঙ্কেলের সাথে ভিতরে। কয়েকজন দৌড়াদৌড়ি করছে। আঙ্কেল তাদের সামনে যেতেই সবাই থেমে আঙ্কেলকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আর আপনার সাথে এই ছেলেটাকে আমাদের সাথে যোগদান করবে নাকি? তোমাদের সাথে যোগদান করবে। সবাই মেঘকে সাহায্য করবে, ঠিক আছে? মেঘ, ওরা যা বলবে তুমিও তাদের সাথে তাই করবে। আমি আছি এইখানে। ঠিক আছে আঙ্কেল। আমি তাদের সাথে দৌড়াতে লাগলাম। প্রায় 1 ঘন্টা দৌড়ানোর পর কিছুক্ষণ রেস্ট করার জন্য বলল আঙ্কেল। আমি একটা গাছের নিচে বসে আছি। এমন সময় একটা ছেলে এসে বলতে লাগলো, Hey bro, my name is Aryan. Your name? আমার নাম মেঘ। আমরা দুইজন কথা বলতে লাগলাম। কিছুক্ষণ কথা বলে দুইজন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। আরিয়ান। আমিও বন্ধুত্ব করে ফেললাম। তুই তো এখানে নতুন। আমরা কিছুদিনের মধ্যে আর্মি হয়ে যাব। তোকে ভালোভাবে ট্রেনিং করতে হবে, তাহলে তুই আমাদের সাথে আর্মিতে চলে যেতে পারবি। আমি না হয় আর্মি হব? আমি তো কোনো কাগজপত্র জমা দিই নাই, তাহলে কিভাবে আর্মি হব বলো? আর আঙ্কেলের কথা সবাই শুনে কেন রে? উনি হচ্ছে আমাদের স্যার, আমাদের ট্রেনিং দিয়ে থাকে এইখানে উনি। চল, স্যার ডাকছে, শুনি আসি কি বলে। আমি আর আরিয়ান চলে আসলাম আঙ্কেলের কাছে। সবাই দাঁড়িয়ে শুনতে লাগলাম আঙ্কেল কি বলতেছে। সবাই শোনো, আজকে এই ছেলেটা তোমাদের সাথে ট্রেনিং করতে এসেছে। তাকে তোমাদের সাথে মিশনে পাঠাবো 2 সপ্তাহ পর। এর মধ্যে তোমরা সবাই এমনভাবে ট্রেনিং দিবে যাতে আর্মি অফিসাররাও তোমাদের সাথে ট্রেনিং করতে এলে হার মানে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। স্যার, আপনি বাসায় চলে যান, আমরা ট্রেনিং করতে থাকি। ঠিক আছে। আর মেঘ, তুমিও তাদের সাথে ট্রেনিং করো। যদি ভালো না লাগে আরিয়ানকে বলো, আরিয়ান তোমাকে আমাদের বাসায় দিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে আমরা সবাই আবারও ট্রেনিং দেওয়া শুরু করলাম। বিকেল 3টা পর্যন্ত ট্রেনিং করে বসে আছি আমরা সবাই। এমন সময় আরিয়ান বলতে লাগলো, আচ্ছা, আমরা সবাই তো 2 সপ্তাহ পরে মিশনে যাব। আর মেঘ, তুমি আরেকটু ভালো করে ট্রেনিং দিতে হবে। কাল থেকে আরও সকাল সকাল ট্রেনিং করতে আসতে হবে। ঠিক আছে, আসবো নে। এখন তো আমরা সবাই বাসায় চলে যাব, তাই না? আরিয়ান, চলো আমাকে বাসায় দিয়ে আসো। চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। আমি চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি নিচে। এমন সময় নীলা আসলো আঙ্কেলের কাছে। এরপর বলতে লাগলো, আব্বু, আমি একটু মার্কেটে যাব, তুমি একটু যাবে আমার সাথে? আমি যেতে পারবো না রে, শরীরটা ভালো লাগতেছে না। তুই মেঘকে নিয়ে চলে যা। মেঘ, নীলার সাথে একটু যাও তো মার্কেটে। না, আমি মেঘের সাথে যাব না। দরকার পড়লে একা যাব, তবু মেঘের সাথে যেতে পারবো না। ওর সাথে যদি যাই আমার বান্ধবীরা দেখলে গাইয়া বলবে আমাকে। দেখ নীলা, মুখ সামলে কথা বল। তুই আমার মেয়ে হয়েছিস বলে কিছু হয় নাই। মুখের ভাষা ঠিক কর। যা, একাই চলে যা, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। আঙ্কেল কেন এমন করতে চান? আমি তো গ্রাম থেকে এসেছি, তাই না? গাইয়া তো বলবেই, তাতে কি হয়েছে? আমি কিছু মনে করিনি। উনি যত পারে বলতে পারুক। মেঘ, তুমি জানো না, টাকা পেয়ে ওর বেশি লাই হয়ে গেছে। মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করে সব সময়। আর নীলার মা তোমাকে বলে রাখতেছি, তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে বলবে, না হলে কোন দিন আমার হাতে চড় খায় বলতে পারবো না। ঠিক আছে, বলবো নে। আর তুমি এত চিন্তা করো কেন? এই নাও, ওষুধটা খেয়ে নাও, না হলে আরো শরীর খারাপ করবে। চিন্তা করবো না তো কি করব বলো? সারাদিন এর মধ্যে কয়বার বাড়িতে আসে সে? রাতেও তো তাকে বাড়িতে দেখি না। তোমার লাইফে সে এতটুকু নিচে নেমেছে। আঙ্কেল, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। এই বলে আঙ্কেলকে নিয়ে চলে আসলাম তার রুমে। আঙ্কেলকে রেখে আমার রুমে এসে বসে আছি। এমন সময় ফোনটা বাজতে লাগলো। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, বস, আপনি কোথায় আছেন? এখনই চলে আসেন ঢাকা রমনা পার্কে। ভাই, আপনি হয়তো রং নাম্বারে ফোন দিয়েছেন। আমি আপনার ভাই না। আমি ঠিক জায়গায় ফোন দিয়েছি। তোমার নামই তো মেঘ, তাই না?
আমার নাম মেঘ, তবে আমি তো আপনাকে চিনি না। আপনি কোথায় আছেন এখন সেটা বলেন, আমরা আসতেছি এক্ষুনি। আমি তো উত্তরা 12 নম্বর সেক্টরে 124 নম্বর বাসায়। ঠিক আছে ভাই, আমরা এক্ষুনি আসতেছি। আমি ফোনটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম কারা হতে পারে এইসব। আমি তো তাদেরকে চিনিও না, ওরা আমাকে বস বস বলতেছে কেন? এইসব ভাবছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি ওই লোকটা আবারও ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, ভাই আমি বাসার নিচে আছি, আপনি আসেন। ব্যালকনিতে গিয়ে দেখি আসলেই বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে 5টা গাড়ি নিয়ে। আমি নিচে নেমে ওদের কাছে যেতেই বলতে লাগলো, ভাই গাড়িতে ওঠেন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। ভাই আমি তো আপনাদেরকে চিনি না, আপনাদের সাথে যাব কেন? আমরা আপনাকে ভালো করে চিনি, আগে গাড়িতে ওঠেন, এরপর বলতেছি আপনাকে আমরা কিভাবে চিনি। আমি গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে পড়তেই লোকটা এসে বলতে লাগলো, ভাই ভেতরে চলেন। আমার সাথে এইসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। না তো আপনাদেরকে চিনি আমি, আর না তো আগে কখনো দেখা হয়েছে। চিনতে পারবেন ঠিকই, ভেতরে চলেন। আমি ভিতরে গিয়ে বসে আছি। এমন সময় ওই লোকটা আমার কাছে এসে বলতে লাগলো, আপনি আজাদ সাহেবের ছেলে। আজাদ মানে আপনার বাবা হচ্ছেন আমাদের বস। উনি মারা যাওয়ার আগে আমাদের বলে গিয়েছে যে আপনি যেই দিন ঢাকায় আসবেন ওই দিন যেন আপনাকে আপনার বাবার সাম্রাজ্য বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আর আপনারা আমার বাবা হয়ে কি কাজ করেন সেটাও বলতে পারছি না। আমরা বিভিন্ন এলাকা থেকে যারা মেয়ে পাচার করে তাদেরকে ধরে এনে খুন করে ফেলি। ও, আপনারা তো খুবই খারাপ মানুষ, খুন করেন। আমি এইসবে নাই, আপনারা কাজ করতে থাকেন। এই বলে যেই চলে যেতে যাব অমনি লোকটা আবারও বলতে লাগলো, আপনার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবেন নাকি? আপনার বাবাকে যে নৃশংসভাবে হত্যা করেছে এইটার বিচার করবে কে? আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন তো কি বলতে চাইছেন? আপনার বাবাকে বিখ্যাত বিজনেসম্যান রায়হান সাহেব খুন করেছে, তাকে মেরে আপনি বদলা নেবেন নাকি? আমি আর্মিতে জয়েন করছি, আমার কাজ আমি নিজেই করতে পারবো। আমার বাবা যদি খুন হয়ে থাকে তাহলে আমি শাস্তি দেব, আদালত কেন শাস্তি দিবে তাদের? আপনি আপনার আদালত নিয়ে পড়ে থাকেন, সমস্যা নাই। তবে আর্মিতে জয়েন্ট হইতাছেন, আর্মি ট্রেনিং এতটা সহজ না যে বললেই আর্মি হয়ে যাওয়া যায়। আমি আর্মি হয়েই ছাড়বো। আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন ওইখানে দিয়ে আসেন। যদি আপনাদের দরকার হয় তাহলে আমি আপনাদেরকে ডাক দিব। ঠিক আছে ভাই, আমরা আপনার অপেক্ষায় রইলাম। আর এই নেন আপনার বাবার একটা ঘড়ি, এটা বলেছিল আপনাকে দেওয়ার জন্য। এই ঘড়ির ভিতরে সকল কিছু আছে, আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ঘড়িটা হাতে পড়তেই বুঝতে পারলাম আমার শরীরে অন্যরকম একটা জিনিস পরিবর্তন হইতেছে। আমার শক্তি আরও দ্বিগুণ হয়ে যাইতেছে। আমি চলে আসলাম গাড়িতে। পিছনের সিটে বসতেই আমার মন বলতে লাগলো আমি ড্রাইভ করতে পারবো। এর জন্য পিছন থেকে সামনে ড্রাইভিং সিটে বসে পড়লাম। এমন সময় ছেলেটা এসে বলতে লাগলো, ভাই আপনি পেছনে বসেন, আপনি গাড়ি চালাতে পারবেন না, আমি ড্রাইভ করে আপনাকে দিয়ে আসতেছি। তুই পিছনে বস, আমি গাড়ি ড্রাইভ করছি। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আমি কখনোই ভাবতে পারি নাই যে আমি গাড়ি চালাতে পারবো। ভাই আপনি তো গ্রামে থাকেন, তাহলে ড্রাইভ করা শিখলেন কোথা থেকে? এটা আমি নিজেও বলতে পারবো না ড্রাইভ করতেছি কি করে। তবে একটা কথা বলতে পারি, এই ঘড়িটা পড়ার পর আমার এমন পরিবর্তন হয়েছে। ছেলেটার সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির সামনে। গাড়িটা সাইড করে রেখে বলতে লাগলাম, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম আশিক। আমি চলে আসলাম বাড়ির ভিতরে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব এমন সময় পিছন থেকে কে যেন বলতে লাগলো, কিরে তুই তো গ্রামে থাকিস, তাহলে এত দামি গাড়িতে চলাফেরা করিস কি করে? পিছনে ফিরতে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে, আমাকে এই কথাগুলো বলছে। আসলে আপু ওইটা আমার এক ফ্রেন্ডের গাড়ি, সে আমাকে গাড়ি চালানো শিখাইছে, তাই আর কি একটু। ও আচ্ছা, যা রুমে গিয়ে ঘুমা। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম।
কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নাই। ঘুম ভাঙলো সকালে আঙ্কেলের ডাকে। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ক্যাম্পে ট্রেনিং করতে। ট্রেনিং করতে করতে 10 দিন পার হয়ে গেছে। এখন আমি প্রায় সব কিছুই শিখে ফেলেছি। আঙ্কেলের সামনে সবাই দাঁড়িয়ে আছি, এমন সময় আঙ্কেল বলতে লাগলো, মেঘ, আজকে তোমার ট্রেনিংয়ে 1000 কিলোমিটার দৌড়ে এই সকল কিছু পারাপার করতে হবে। যদি না পারো তোমাকে আর্মি ক্যাম্পের থেকে বের করে দেওয়া হবে। জি স্যার, পারবো। হাতে আব্বুর ঘড়িটা পরে নিলাম। 1000 মিটার দৌড় কমপ্লিট করে বাকি যেগুলো ছিল সবগুলো কমপ্লিট করে আঙ্কেলের সামনে দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমাকে দেখে কিছুটা চমকে গিয়ে বলতে লাগলো, মেঘ, তুমি এত তাড়াতাড়ি কী করে পারলে কমপ্লিট করতে? এরা তো 1000 মিটার দৌড়ে হাঁপিয়ে গেছে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি হাঁপাচ্ছ। জানি না আঙ্কেল আমার কেন এমন হয়েছে, তবে মন আমাকে বলেছে যে আমি এটা করতে পারবো, তাই করতে পেরেছি। আজকে তো আর কোনো ট্রেনিং নেই। না, আজকে আর কোনো ট্রেনিং নেই, তুমি বাসায় চলে যাও, আমি আসতেছি একটু পর। ঠিক আছে। আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আছি, এমন সময় নীলা আমার রুমে প্রবেশ করলো। আমাকে দেখে বলতে লাগলো, মেঘ, তুমি কি ফ্রি আছো? আমার সাথে একটু মার্কেটে যাইতা? ফ্রি আছি, তবে আমি তো গাইয়া। আপনার সাথে গেলে আপনার বান্ধবীরা যদি দেখে তাহলে তো আপনাকেও গাইয়া বলবে, তখন আপনি তাদেরকে কি বলবেন? চলেন যাই তাহলে। আমি জানি নীলা আপুর কাছে এটার কোনো উত্তর নেই, তাই চুপ করে আছি। আমি কিছু না বলে নীলা আপুর সাথে চলে আসলাম মার্কেটে। নীলা আপুর ড্রেস কিনতেছে। সব কিছু কেনাকাটা শেষ হতে যেই টাকা দিতে যাবে, এমন সময় তার পার্স হাত দিয়ে দেখে টাকা নাই। কি হয়েছে নীলা আপু? আমি বাড়ি থেকে টাকা আনতে ভুলে গেছি, এখন কি করি এই শপিংগুলো? আপনি কাউন্টারে যান, আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে চলে আসলাম বাইরে। বাইরে পকেট থেকে ফোনটা বের করে ফোন দিলাম আশিককে। হ্যালো আশিক। হ্যাঁ ভাই বলেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার এখনই 50,000 টাকা লাগবে, একটু ব্যবস্থা করে দিতে পারবি? আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন বা আশেপাশে দেখেন কোনো দোকান আছে নাকি, ওইখানে গিয়ে ফোনটা তার কাছে দেন, আমি টাকা পাঠিয়ে দিতেছি এক্ষুনি। আমি চলে আসলাম বিকাশের দোকানে। এসে টাকাগুলো তুলে নিলাম, তারপর চলে আসলাম। এই নেন নীলা আপু, এইখানে 50,000 টাকা আছে। আপনার কেনাকাটা কত টাকার হয়েছে দিয়ে দেন। তুই কোথা থেকে এতগুলো টাকা আনলি এখন? এটা আপনার না জানলেও চলবে। এই বলে টাকাগুলো দিয়ে দুইজন চলে আসলাম বাসায়। আমি আমার রুমে বসে আছি, এমন সময় আঙ্কেল আমার রুমে আসলো। আঙ্কেল, কিছু বলবেন নাকি? এই নাও টাকা। তুমি নাকি নীলাকে 50,000 টাকা দিয়েছো, আর এত টাকা তুমি কোথায় পেলে? এইখানে আমার এক বন্ধু হয়েছে, তাকে বলেছিলাম দিতে, সে পাঠিয়ে দিয়েছে। কালকে আবারও দিয়ে দিব এই টাকা তাকে। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিও। চলো খাবার খাবে এখন। আর তুমি এই কাজটা কি করে সম্পূর্ণ করলে এত তাড়াতাড়ি, এটাই বুঝে উঠতে পারলাম না। আমি তো আপনাকে বলেছিলাম, আমি নিজেও জানি না কীভাবে কমপ্লিট করেছি। তবে একটা কথা বলতে পারি, আল্লাহ যদি সহায় হয় সকল কাজেই কমপ্লিট করা যায়। ঠিক আমিও আমার ট্রেনিং কমপ্লিট করতে পেরেছি। চলো এখন নিচে যাই, সবাই বসে আছে আমাদের জন্য। আমার খাওয়া দাওয়া করে বসে আছি আমি। নীলা আপু আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, দেখে কিছুটা ভয় পেলাম। আচ্ছা আঙ্কেল, আমি এখন ঘুমিয়ে পড়ি, সকালে আবার যেতে হবে। কালকে আর তোমাকে যেতে হবে না, 2 দিন পর আর্মির ক্যাপ্টেন তোমাদের ব্যাচ পরিয়ে দিয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। এই বলে চলে আসলাম আমার রুমে। খাটের উপর বসে বসে ভাবছি, আমার বাবাকে কি সত্যি খুন করা হয়েছে নাকি আশিক মিথ্যা কথা বলছে, এটা আমি কি করে জানবো? এইসব ভাবছি, এমন সময় মনে পড়লো রহিম চাচার কথা। কারণ রহিম চাচা তো চিনেন আব্বুর বন্ধু। ফোনটা বের করে ফোন দিলাম রহিম চাচাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এতদিন পর আমাকে মনে পড়লো? ভাবছিলাম ঢাকায় গিয়ে তুমি আমাকে ভুলে গেছো। না চাচা, আর্মি ট্রেনিং দিতেছি তো, এর জন্য এতটা সময় পাইনি। আচ্ছা চাচা, একটা সত্যি কথা বলবেন আজকে আমাকে? বলো, কি জানতে চাও? আমার বাবাকে খুন করা হয়েছে নাকি আব্বু এমনিতেই মারা গেছে, আমি এটা জানতে চাই। সত্যিটা বলবেন কিন্তু, কারণ আমি এইখানে এসে অনেক কিছু জানতে পেরেছি।
তোমার বাবা মারা যায়নি, তোমার বাবাকে খুন করেছে ঢাকার বিখ্যাত বিজনেসম্যান রায়হান খান। তা তুমি এইসব কিছু জানলে কি করে? ওইখানে তো এমন কেউ নেই যে তুমি জানতে পারবে। আশিককে নিশ্চয় চিনতে পেরেছেন, সে আমাকে সব কিছু বলেছে। আমি আব্বুর খুনে প্রতিশোধ নিতে চাই। এখন থেকে আব্বুকে যারা খুন করেছে তাদের সবগুলোকে মেরে ফেলবো। আমার কথাটা একবার শোনো। তোমার বাবা ছিলেন ঢাকার বিখ্যাত মাফিয়া কিং, যার নাম শুনলে পাতি মাস্তানগুলো ভয় পেত। তোমার বাবা অফিস থাকার কারণে সকল গরিবদেরকে কাজ দিত। এটা কয়েকজন বিজনেসম্যান সহ্য করতে পারে নাই। এরপর থেকে তোমার বাবার উপর হামলা শুরু হয়। তোমার বাবা আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে বেঁচে থাকতে পারলো না, কারণ ওই দিন তোমার আম্মুকে নিয়ে ঘুরতে বেরোয়ছিল কাউকে না বলে। ওই রাতটাই তোমার বাবা কাল রাত হয়ে এসেছিল। সব বুঝতে পেরেছি চাচা। আচ্ছা, আব্বু তো আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, এখন তো রাস্তায় খুনাখুনি হয়, কেউ তো তাদের বাধা দেয় না। বাধা দিবে কি করে? কারণ আমি তাদের মানা করে দিয়েছি যে আর কাজ করতে হবে না। তারা কাজ করতে চাইছিল, আমি চাই না বিনা কারণে কারো মৃত্যু হোক। এখন যদি তুমি তোমার বাবার আসনে বসতে চাও, তাহলে আমি তাদের সবাইকে বলে দিতেছি যে আবার কাজ শুরু করতে, ওরা আবার কাজ শুরু করবে। আপনি সবাইকে বলে দেন যে কালকে রাতে থাকার জন্য। আমি সবার সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব। ঠিক আছে, তবে তুমি সাবধানে থেকো। তোমার আসল পরিচয় যাতে কেউ না জানতে পারে, সেই দিকটা খেয়াল রাখবে। আমি আলমগীরকে বলে দিতেছি তোমাকে একটা নতুন আইডি কার্ড বানিয়ে দেওয়ার জন্য অন্য নামে। আমার এইসব কিছুই লাগবে না, আমাকে কেউ চিনে না এই ঢাকা শহরে। আর আমি একজন আর্মি অফিসার এবং আর্মির সিক্রেট কমান্ডার। আমি চাইলে সব কিছু করতে পারি। তবে একটা কথা মনে রাখো, তোমার বাবা খুনিদের কিন্তু তুমি নিজের হাতে মেরে ফেলবে। যদি জেলে ঢুকিয়ে দাও, টাকা দিয়ে বের হয়ে যাবে ওরা, তুমি টেরও পাবে না। ঠিক আছে রহিম চাচা, আপনি যা বলবেন তাই হবে। আমি ওদের নিজের হাতে খুন করব। এখন রাখছি তাহলে। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আন্টির ডাকে। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় নীলা আমার কাছে এসে বলতে লাগলো, আচ্ছা মেঘ, এই ঘড়িটা তুমি কোথা থেকে কিনেছো? খুব আজব টাইপের একটা ঘড়ি, আর সময় বুঝবে কি করে এটাতে? এইটা তো সময় বোঝা যাবে। এখন বাজে সকাল 11:22। দেখেন তো আপনার ঘড়ির সাথে আমার ঘড়ির টাইম মিলে নাকি? মিলেছে, তবে আমারও এমন একটা ঘড়ি চাই, এনে দিতে পারবা? এই ঘড়ি তো একটাই ছিল তার কাছে। আচ্ছা, যদি পাই তাহলে এনে দিব নে। এই বলে চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে টঙ্গের দোকানে বসে বসে চা খাচ্ছি। এমন সময় কিছু লোক বলতে লাগলো, জানেন ভাই সাহেব, আমাদের জীবন আগের মতো আর চলে না। এই জানোয়ারগুলো আমাদের ভাইজানকে মেরে ফেলেছে। এরপর থেকে আমাদের জীবনে কাল হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছেন। খুরশেদ ভাই ছিল যখন আমাদের পরিবারের দিকে খেয়াল রেখেছে, আমাদের কাজ দিয়েছে, আমরা ভালো করে চলতে পেরেছি। আর এখন আমাদের চলাফেরাটা কষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা চাচা, আবার যদি নতুন করে আপনাদের মাঝে সেই খুরশেদ চলে আসে তাহলে খুশি হবেন নাকি? খুশি হব না কেন? তবে উনি তো মারা গেছে আরও 10 বছর আগে, সে কিভাবে ফিরবে? চিন্তা করবেন না, কিছুদিন পর দেখতে পারবেন আপনাদের প্রিয় ভাইয়ের ছেলে আসবে, আপনাদের সব দুঃখ কষ্ট শেষ করে দিবে। অপেক্ষায় রইলাম তার। তা আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। আপনি কার বাসায় থাকেন? ওই যে সামনে আলমগীর সাহেবের বাসাটা আছে না, ওনার বাসায় আমি থাকি। এই নেন আপনার টাকা। আজকে তাহলে আমি যাই, আবারও দেখা হবে অন্য দিন। এই বলে চলে আসলাম একটা পার্কে। বসে বসে ভাবছি, আব্বু ছিল তখন হয়তো সবাই ভালো ছিল, আর এখন জানোয়ারগুলো সবার উপর অত্যাচার শুরু করেছে। এইসব ভাবছি, এমন সময় রাস্তার দিকে চোখ পড়তে দেখতে পেলাম একজন লোককে কিছু লোক মারতেছে। আমি দৌড়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, কি হয়েছে ভাই, ওনাকে এইভাবে মারতেছেন কেন? ওই শালা, তোকে জবাব দিতে হবে নাকি আমরা কেন মারছি ছেলেটাকে? তোর যদি মার খাওয়ার শখ থাকে তাহলে আসতে পারিস, তোকেও কয়েকটা ডোজ দিয়ে দে। না ভাই, আমার মার খাওয়ার কোনো শখ নেই। এই বলে চলে আসলাম ওইখান থেকে। ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। বিকেলে খাওয়া দাওয়া করে টিভিতে খবর দেখছি, এমন সময় দুপুরের ওই ছেলেটাকে মারা খবর বলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকেও দেখতে পারছেন রায়ানের লোকেরা অসহায় মানুষদের পেয়ে কিভাবে মেরে ফেলতেছে।
এই দেখেন, আবারও আপনাদের মাঝে জলজান্তর প্রমাণ নিয়ে হাজির হলাম। খবরে এইসব বলছি, আমি চুপ করে আর শুনছি। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, মেঘ, এইসব দেখে কি হবে? রায়হানকে জেলে নিয়ে গেলেও কোনো কিছু হয় না। টাকার জোরে শালা জেল থেকে বারবার বেরিয়ে আসি। আমরা কিছু করতে গেলে কর্নেল স্যারকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এর জন্য কি নিরীহ মানুষগুলো মারা যাবে? দুপুরে দোকানে গিয়েছিলাম, তখন শুনেছি আরও 10 বছর আগে একজন লোক ছিল, নাম খুরশেদ। তিনি নাকি গরিবদের জন্য অনেক সাহায্য করেছেন। করেছে, কিন্তু ওই শালা তাকেও ছাড়ে নাই। একদিন রাতে নৃশংসভাবে হত্যা করেছে তাকে। সকালে খবর পেয়ে আমরা রায়হানকে ধরতে গিয়েছি, কিন্তু সে বেঁচে ফিরে গেছে। দেখি আঙ্কেল, আমি কিছু একটা করতে পারি নাকি। আগে আর্মিতে জয়েন হই, এরপর আমি ওই রায়হানের এমন হাল করব কোনো দিন আমাদের সামনে আসার সাহস পাবে না। মেঘ, দেখো, ওর কারণে সামনে মেয়েগুলোদের কিডন্যাপ করে অন্য দেশে পাচার করে দেই সামান্য কিছু টাকার জন্য। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কর্নেল স্যার আমাদের কিছু করতে দেয় না। আচ্ছা আঙ্কেল, দেখি কি করা যায়। রাতে চলে আসলাম বাইরে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আশিক আসলো। কী রে আশিক, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা সবাই চলে এসেছেন নাকি আরও লোক বাকি আছে? সবাই চলে এসেছে, চলেন। আমরা চলে আসলাম নদীর পাড়ে। কী রে আশিক, এইখানে আনলি কেন? আমাদের তো এইখানে কোনো কাজ নেই। আপনি চুপ করে গাড়িতে বসে দেখেন আমি কি করি। আশিক গাড়িটা পানিতে নামিয়ে দিতেই একটা বক্সের মতো করে গাড়িটা পানির তল দেশে ডুবে গেল। কী রে, আমরা এখন কোথায় যাব? আপনি হয়তো আগে কখনোই দেখেন নাই, এর জন্য ভয় লাগতেছে আপনার কিছুটা। ওই যে সামনে একটা ঘর দেখতেছেন, ওইখানেই আগে আমরা থাকতাম। আপনার বাবাও ওইখানেই থাকতো। ও আচ্ছা, আমরা চলে আসলাম ওই ঘরের ভিতরে, কিন্তু কোনো দিক দিয়ে পানি ঢুকতেছে বুঝতেই পারছি না এখানে। আমি আর আশিক গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে লাগলাম। যত হাঁটছি ততই চমকে উঠতেছি, কারণ এই ঘরটা বাহির থেকে যতটা ছোট দেখেছিলাম এখন থেকে আরও বড়। আমি আর আশিক চলে আসলাম একটা ঘরের ভিতরে। প্রায় 300 জনের মতো মানুষ হবে এইখানে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এইখানে ডাকার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমরা আগের মতো আবারও কাজ শুরু করব। আজ থেকে আব্বুর জায়গায় আমি বসবো, দেশ থেকে শত্রু মুক্ত করব। কিন্তু ভাই, আমাদের টিমে কয়েকজন সদস্য ছিল, বলতে গেলে এক একজন হায়নাদের মতো। ওদের তৈরি করেছে আপনার বাবা। ওরা একাই 100 জনের সাথে লড়াই করতে পারে, কিন্তু এখন ওরা টিম ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসেবে আছে ওরা। আশিক, তুমি ওদের নাম্বারগুলো নিয়ে আমাকে একটু দাও তো। আমি কথা বলে দেখি ওরা আবারও আমাদের কি গ্রুপে জয়েন করতে চায় নাকি চায় না। গ্রুপে জয়েন করতে না চাইলে আমরা নতুন সদস্যদের ঢুকাবো আমাদের এই মাফিয়া জগতে। আচ্ছা ভাই, আপনি ওদের সাথে কথা বলেন, আমি নাম্বার ব্যবস্থা করতেছি এক্ষুনি। আশিক চলে গেল। আমি সবার সাথে কথা বলে নিলাম, আগে কাকে কি করতে হবে, কীভাবে প্ল্যানগুলো করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। ভাই এই নেন, কথা বলেন। ওরা দুইজনই কথা বলতেছে। হ্যালো ব্রো, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন। যাই হোক, এখন কোথায় আছি? তোমরা কি আবারও আমাদের গ্রুপে জয়েন করবে না কি করবে না? আমরা তো জয়েন করতে চাই, কিন্তু প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসেবে এখন আমরা সিলেট আছি। এখন কি করে যে যাব? ওইসব নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের। সকালে প্রধানমন্ত্রীর কাছে ফোনটা ধরিয়ে দিবে, যা বলার আমি বলে নিব, তোমাদের কিছু করতে হবে না। ওকে ভাই, আমরা সব সময় আপনার বাবার পাশে যেভাবে ছিলাম ওইভাবেই থাকবো আপনার পাশে। আমাদের জীবন চলে যাবে, তবুও আপনার শরীরে একটা আঁচড় লাগতে দিব না। যাক, তোমাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের সাথে যারা যারা ছিল সবাইকে নিয়ে কালকে এখানে চলে আসবে। আর আমার কথা যাতে জানতে না পারে বলবে যে একটা কাজ আছে, ওইটাই করতে যাবে। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আচ্ছা আশিক,
আব্বু কোন রুমে থাকতো রে? ওই রুমে নিয়ে চল তো। ভাই ওই রুমের দরজার সামনে যাওয়া যাবে, কিন্তু দরজা খোলা যাবে না, কারণ ভাই এমন একটা লক দিয়ে গেছে দরজায়, ওইটা আমরাও জানি না। চল গিয়ে দেখি যদি খুলতে পারি। চলেন। আর ভাই কালকে তো প্রধানমন্ত্রী আপনাদের বেস পড়ানোর জন্য আসবেই, তখন তো তাদের সাথে কথা বলে নিতে পারবেন। তখনই তাদের সাথে কথা বলে নিব। এই বলে চলে আসলাম আব্বুর ঘরের সামনে। কয়েকটা ফিঙ্গার নক দেওয়া আছে। আমি দরজার কাছে যেতেই অটোমেটিকলি দরজাটা খুলে গেল। এটা দেখে আশিক অবাক হয়ে বলতে লাগলো, ভাই এটা কি করে সম্ভব? আমরা এতদিন এই দরজা খুলতে পারি নাই, আর আপনি দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। হয়তো আব্বু এমন সিস্টেম করে গিয়েছিল যাতে আমি ছাড়া এই ঘরে কেউ না ঢুকতে পারে। এই বলে ঘরের ভিতরে ঢুকতেই সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। পুরো ঘরে আব্বু আম্মুর ছবি লাগানো। টেবিলের উপর একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল এমন, আমি জানি মেঘ, যেদিন হয়তো তুই চিঠিটা পাবি সেদিন হয়তো আমরা মারা যাব। তোকে একটা কথা বলে রাখি, এই ঘরে শুধু তুই ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, কারণ তোর হাতে যে ঘড়িটা আছে ওই ঘড়িটা নিয়ে দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে যাবে। তোর জন্য ডয়ারে একটা জিনিস রাখা আছে, এটা গিয়ে দেখ, এটি তোর বাবা। ডয়ারটা খুলতে একটা পিস্তল দেখতে পেলাম, সাথে একটা চিরকুট। চিরকুট খুলে আবারও পড়তে লাগলাম। আশা করি তুই এটা চালাতে পারিস। এই ঘরে তোর জন্য অনেক কিছু রাখা আছে, সব কিছু তুই খুঁজে বের করবি, আর কিছু বলে দেব না। আর হ্যাঁ, তোর হাতে যে ঘড়িটা আছে এটা কোনো সাধারণ ঘড়ি না, এটা তোকে প্রোটেক্ট করবো সব দিক থেকে। এটার ব্যাপারে কাউকে কিছু বলবি না, বলে দিলাম, এটি তোর বাবা। আমি চলে আসলাম ঘরের বাইরে, পিস্তলটা কোমরে গুঁজে নিলাম। বাইরে বেরোতেই আশিক আমার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই আপনার কিছুই হয়নি তো? আমি তো ভেবেছিলাম আপনি আর কখনোই এই ঘর থেকে বের হতে পারবেন না। এখন আমি যে কোনো সময় এই ঘরের ভিতরে ঢুকতে পারবো, অন্য কেউ ঢুকতে পারবে না। ও আচ্ছা, এখন একটু বিশ্রাম করে নেন, প্রায় তো সকাল হয়ে গেছে। আচ্ছা তুই যা, আমি এই রুমেই বিশ্রাম করি, গিয়ে 9টা বাজলে আমাকে ফোন দিস। ঠিক আছে ভাই। আমি আবারও চলে আসলাম আব্বুর রুমে। পুরো ঘরে যা যা লুকানো ছিল সব কিছু বের করে খাটের উপরে রাখলাম। একটা একটা চিঠি পড়ছি আর দেখছি কোনটা কি কাজে লাগে। দেখতে দেখতে সকাল 9টা বেজে গেল। আমি ঘর থেকে বের হয়ে চলে আসলাম আশিকের কাছে। আশিক আমাকে নিয়ে দিয়ে আয় তো বাড়িতে। হ্যাঁ ভাই চলেন, আপনাকে দিয়ে আসি বাড়িতে। আমি চলে আসলাম বাড়িতে। সকালে নাস্তা করে আঙ্কেলের সাথে চলে আসলাম ক্যাম্পে। এসে দেখে সবাই বসে আছে। আমি কিছুক্ষণ বসে বক্তব্য শুনলাম। প্রায় 30 মিনিট পর হেলিকপ্টার দিয়ে প্রধানমন্ত্রী আসলেন, সাথে আব্বুর বডিগার্ডগুলো আসলো। সবাইকে মেডেল দিয়ে শুভেচ্ছা জানানো হলো। কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। সবাই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমরা সবাই বাসায় চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আঙ্কেল এসে বলতে লাগলো, মেঘ, কিছু কি ভাবলে নাকি তোমার বাবার খুনিদের কি করবে? আঙ্কেল, কাল থেকে কাজ শুরু করব, আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, আপনি রায়হানের ফোন নাম্বারটা এনে দিতে পারবেন আমাকে? ঠিক আছে, সকালেই পেয়ে যাবে ফোন নাম্বার, তবে তুমি এখনই তার মুখোমুখি হয়েও না। এখন মুখোমুখি হলে তোমার বিপদ হতে পারে। আমি একা ভালো করে জানি আঙ্কেল আমার যে বিপদ হতে পারে, এর জন্যই তো আমি আড়াল থেকে মারব। আমাদের প্ল্যান করা শেষ, এখন সেই প্ল্যান মোতাবেক কাজ করলেই হবে। আচ্ছা, এখন তাহলে তুমি ঘুমাও, আমি সকালে তোমাকে নাম্বার দিয়ে দেবো নে। আর কাল থেকে তো তোমাকে আর্মিতে যোগ দিতে হবে। আঙ্কেল, এর জন্যই তো একটা প্ল্যান করেছি, তাকে ওই ফাঁদে ফেলবই। না ফেললে হয়তো সে আমাদের আরও বড় ক্ষতি করে ফেলতে পারে। একদম ঠিক কথা বলেছো তুমি। আঙ্কেল চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। সকালতে আঙ্কেল এসে ডাকতে লাগলো। আমিও উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম ক্যাম্পে। গিয়ে দেখি আরিয়ান আগে আগেই চলে এসেছে। কী রে, এত সকালে তুই এইখানে? হ্যাঁ রে, নতুন চাকরি, তাই সকাল সকাল চলে আসলাম। কিছুক্ষণ ট্রেনিং করলাম সবার সাথেই, এখন ভিতরে যাব। চল। আমরা ভিতরে এসে আমাদের হাজিরা দিয়ে কাজ শুরু করলাম। সকাল 11টা এমন সময় আমার ফোনটা বেজে উঠতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি আঙ্কেল ফোন দিয়েছে। হ্যালো আঙ্কেল। মেঘ, দেখো
তোমাকে নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। আর যাই করো না কেন আমাকে সব কিছু জানাবে, টাকা পয়সা লাগলে আমি দিব। ঠিক আছে আঙ্কেল। এই বলে ফোনটা কেটে ফোন দিলাম রায়হানকে। কয়েকবার রিং হতেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো মিস্টার রায়হান চৌধুরী। কে বলছেন? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? এইসব পরে জানতে পারবেন, আগে বলেন আপনি তো নারী পাচারকারী ব্যবসা করেন তাই না? করি। তাতে আপনার কোনো অসুবিধা আছে নাকি? না, আমার কোনো অসুবিধা নেই, তবে আমার মেয়ে লাগবে 100 জন। দিতে পারবেন নাকি ওইটা বলেন। দিতে পারবো। প্রতি মেয়ের জন্য 50 লাখ টাকা করে লাগবে। যদি পারেন তাহলে আমি কালকের মধ্যেই 100 জন মেয়েকে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, কালকেই আমাকে 100 জন মেয়ে দিবেন। আর আপনি আজকে রাতে ঠিক 9টায় ঢাকা হাইওয়ে রোডের পাশে যে একটা জঙ্গল আছে ওইখান থেকে টাকা নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে আসবো। তবে আপনাকে চিনব কি করে? আমাকে চিনতে হবে না, আমি আপনাকে চিনি। আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে, আপনি আপনার কাজ করেন। এখন রাখলাম। আর হ্যাঁ, একা আসবেন। ঠিক আছে, একাই আসবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে আশিকের নাম্বারে ফোন দিলাম। হ্যালো আশিক, সব কিছু ঠিকঠাক আছে? আজকে রাতে রায়হান চৌধুরী ওখানে একাই যাবে টাকা আনার জন্য। তোরা ঠিকমতো কাজ করিস। ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি দেখতেছি সব কিছু। ঠিক আছে, দেখ তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরতেই নীলা আপু বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার একটু কথা আছে, যদি শুনতে একটু। দেখেন আপু, এখন শোনার টাইম নাই, আমার হাতে অনেক কাজ। এই বলে চলে আসলাম বাসায়। রুমে ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম ডেরায়। ভাই, কখন আসতে বলেছেন রায়হানকে? একটু পরে আসবে। তোরা সব কিছু রেডি রেখেছিস তো? ওই শালা সকল কিছু হাতিয়ে নিয়ে এরপর মেরে ফেলবো। ঠিক আছে ভাই, তাই হবে। আমি আর আশিক চলে আসলাম ঢাকা মহানগর হাইওয়ে রোডের কাছে। কিছুক্ষণ পর রায়হানের ফোন। কি ব্যাপার, আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আপনি তাড়াতাড়ি আসেন এইখানে। 5 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি। আর ওইখানে দেখেন একটা গাছে লেখা আছে শত্রু, ওই গাছের নিচে দাঁড়ান। ঠিক আছে, আমি ওইখানের নিচে দাঁড়িয়ে আছি। আশিক, তোর কাজ শুরু কর। আমি সকল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ করে দিতেছি এখনই। ঠিক আছে ভাই, আপনি আপনার কাজ করেন, আমরা আমাদের কাজ কমপ্লিট করতেছি। আমি চলে আসলাম নিচে। হাতে একটা সুটকেস নিয়ে রায়হানের কাছে চলে গেলাম। মুখে মাস্ক থাকার কারণে আমাকে এখনও চিনতে পারে নাই। তুমি ওই মেয়েকে নিবে তাই না? আমি মেয়ে নিব। এই নেন, এইখানে 20 কোটি টাকা আছে, বাকি মেয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে দেব। ওকে, এখন তাহলে যাই আমি। এত তাড়াহুড়ো করতেছেন কেন? আইসেন, বসেন এখানে, কিছুক্ষণ কথা বলি, এরপর না হয় যাহেন আপনি আপনার বাসায়। চলেন গাড়িতে গিয়ে বসি। আশিককে ইশারা করতেই আমার প্ল্যান মোতাবেক কাজ করতে লাগলো। বন্দুকে সাইলেন্সার লাগিয়ে গুলি করে গাড়ির চাকায়। আমি কিছুক্ষণ কথা বলে গাড়ি থেকে বের হয়ে আমার গাড়ির দিকে হেঁটে যাচ্ছি। এমন সময় পিছন থেকে রায়হান চৌধুরী বলতে লাগলো, এই যে মিস্টার, আমাকে কি একটু আমার বাড়িতে দিয়ে আসতে পারবেন? আমার গাড়ির চাকাটা লিক হয়ে গেছে। এই রাতে তো আর এইখানে কোনো মেকানিক পাওয়া যাবে না। ওকে, চলেন আপনাকে দিয়ে আসি। এই বলে রায়হানকে আমার গাড়িতে পিছনের সিটে বসিয়ে দিতেই পাশ থেকে আশিক তার মুখে রুমাল ধরতেই অজ্ঞান হয়ে গেল। আশিক, চেক করে দেখতো ওর সাথে কিছু আছে নাকি, কারণ ওর লোকেশন বের করে ফেলতে পারবে যদি চিপ থেকে থাকে। ভাই, চিপ নেই ওর শরীরে। চলেন এখন আমরা চলে যাই আমাদের আস্তানায়। চলো। আমরা চলে আসলাম আমাদের আস্তানায়। পানির তলদেশে। শুন আশিক, আমার সন্দেহ হইতেছে ওর সাথে কোনো চিপ আছে নাকি, ভালো করে দেখ। এই তোমরাও দেখো শরীরে বিভিন্ন স্থানে। আর ঘরটা মাটির নিচে দিয়ে যা, ওর লোকেশন বের করতে পারলেও যাতে আমাদের খুঁজে না পাই ওই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে ভাই, আমি সকল কিছু ব্যবস্থা করতেছি, এইটা ধরেন আপনি। আশিক তার কাজ করতে লাগলো। হাতে থাকা ইঞ্জেকশনটা রায়হানের শরীরে পুশ করে দিলাম, যাতে সে ঘুমিয়ে থাকে 2 দিন। ভাই চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। রায়হান তো ঘুমাইতেছে, ওর ঘুম আরও 10 দিন পর ভাঙবে। ঠিক আছে চলো।
আশিককে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। মেঘ, তুমি একটা ভুল কাজ করেছো। রায়হানকে এইভাবে তুলে নিয়ে গেলে এতে ওর কোনো কিছু হয় নাই যদি তাকে একদিন না রাখতে পারো। এমন জায়গায় রেখেছে ওই শালাকে, আমি ছাড়া অন্য কেউ বের করতে পারবে না, এটা বলে রাখলাম। ঠিক আছে, কালকেই দেখা যাবে কি হয়, বের করতে পারেন নাকি পারেন না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নীলা আপুর ডাকে। এই যে মেঘ, উঠো, আব্বু ডাকতেছে তোমাকে, বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি আরিয়ান আরও কয়েকজন আর্মি সদস্য দাঁড়িয়ে আছে। কি হয়েছে আরিয়ান, এত সকালে তোমরা এইখানে? আমাদের দায়িত্ব দিয়েছে নাম করা গুন্ডা রায়হান চৌধুরীকে খুঁজে বের করার জন্য। কাল থেকে উনি নিখোঁজ। একটু আগে প্রধানমন্ত্রী নিজে ফোন দিয়ে বলেছে আমাদের যে করেই হোক আজকের মধ্যেই বের করতে হবে। ও আচ্ছা, আঙ্কেল কি বলেছিলাম বের করতে পারবে না আরও 1 মাসেও? সবাই খাবার খেয়ে এসেছো নাকি? না, খাই নাই। চল, তোকে নিয়ে বাইরে থেকে খেয়ে আসবো। আর রায়হানের পায়ে একটা চিপ আছে, ওই চিপ দিয়ে ওর লোকেশন বের করতে পারবো আমরা। আরিয়ান, আমরা লোকেশন ট্যাগ করতে পেরেছি। এইখান থেকে 2 কিলোমিটার দূরে একটা নদী আছে, ওইখানে লোকেশন দেখাচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে এরপর আমরা আমাদের কাজ শুরু করব। আর তাকে মেরে ফেললেই ভালো হবে। ওর কারণে আমাদের দেশ থেকে নারীগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তা ঠিক বলেছেন, তবে আমাদের তো আগে খুঁজে বের করতে হবে। এরপর তাকে মারবো নাকি ছেড়ে দেবো ওইটা পরে দেখা যাবে। চলো আঙ্কেল, আমি যাই এখন। এই বলে সবাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। সকালে হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম নদীর পাড়ে। কিরে আরিয়ান, লোকেশন কোথায় দেখাচ্ছে? এইখানে তো দেখাচ্ছে, কিন্তু আশেপাশে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। সবাই খুঁজতে দেখো। আরিয়ান, তুই এই দিকটা খোঁজ, আমি ওই দিকে যাইছি। সবাই চারিদিকটা খুঁজতে থাকো, যে করে হোক বের করতেই হবে। হ্যাঁ মেঘ। আমি অন্য একটা জায়গায় এসে ফোনটা বের করে ফোন দিলাম আশিককে। হ্যালো আশিক, কোথায় আছিস রে এখন? ভাই ওইখানেই আছি। কেন? এখনই রায়হানকে মেরে পানিতে ফেলে দে, যাতে বোঝা যায় তাকে কেউ খুন করেছে। এমনভাবে বেঁধে রাখবি যাতে আমরা নিচ থেকে তাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে ভাই, 10 মিনিটের মধ্যে তাকে পানির নিচে পেয়ে যাবেন। ফোনটা কেটে দিলাম। ফোন কেটে সোজা চলে আসলাম আরিয়ানের কাছে। কী রে, খুঁজে পেয়েছিস নাকি? না রে, খুঁজে পাই নাই, তবে লোকেশন এখনও এখানেই দেখাচ্ছে। এখন কি করব আমরা? তাহলে ডুবুরিদের খবর দেওয়া, তারা আসুক। পানির নিচে তো থাকতে পারে, তাই না? ঠিক আছে, খবর দিতেছি এখনই। প্রায় 30 মিনিট পর ডুবুরি আসলো। সবাই শুনো, এমনভাবে খুঁজবে রায়হানকে যাতে এইখানেও পাওয়া যায়। ওকে স্যার। ডুবুরিগুলো পানিতে নেমে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ একটা জায়গা থেকে রক্ত উপরে উঠতে লাগলো। আরিয়ান, ওই দেখ, রায়হানের লাশ ভেসে উঠতেছে। সবাই ওইখানে দেখো, রায়হান চৌধুরী ওখানেই আছে। কিছুক্ষণের মধ্যে রায়হান চৌধুরীকে নিয়ে আসলো ডুবুরিরা। উপরে আনতেই পালস চেক করে দেখতে লাগলাম এখনও বেঁচে আছে নাকি মরে গেছে। মেঘ, রায়হান তো মরে গেছে। এখন আমরা কি জবাব দিব প্রধানমন্ত্রীর কাছে? যেটা সত্যি ওইটাই বলবো। ডুবুরিরা তো পানি থেকে তুলে এনেছে, এইখানে সবাই দেখেছে। আর দরকার পড়লে আরও কিছু লোক এনে দেখাবো। এখনও নদীর পানির সাথে রক্ত মিশতেছে। আমরা সবাই রায়হানকে নিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পে। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসলো। রায়হানকে এমন অবস্থা দেখে বলতে লাগলো, তোমাদের একটা কাজ দিয়েছি, তোমরা তাকে জীবিত আনতে পারলে না, তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। আপনি যা বলবেন তাই হবে নাকি? আমরা রাহেনা চৌধুরীকে পানির নিচ থেকে মৃত অবস্থায় পেয়েছি। দেখেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছে বলে আমাদের চাকরি থেকে বরখাস্ত করতে পারেন না। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরা যে পানির নিচ থেকে বের করেছি তাকে। আমি জানতে চাই রায়হান চৌধুরীকে কারা খুন করেছে। তোমরা সবাই কালকের মধ্যে আমাকে জানাবে, তা না হলে সবার চাকরি ছাড়তে হবে। ঠিক আছে, আপনি আপনার প্রমাণ পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, আপনার মতো জানোয়ার প্রধানমন্ত্রী যেন আর কোনো দেশে না জুটে। যারা রায়হানকে খুন করেছে আপনাকেও করতে পারে, এই বলে রাখলাম। এই সবাই চলো এখন। চল মেঘ। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল।
আমাদের সবাইকে দেখে বলতে লাগলো, কি হয়েছে মেঘ, তোমরা সবাই আবার এসেছো যে? আঙ্কেল, রায়হান চৌধুরী মারা গেছে, আর এখন প্রধানমন্ত্রীকেও মারতে হবে, তা না হলে দেশ আগের মতোই চলবে। প্রধানমন্ত্রী যদি রায়হানের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিন রায়হান দেশ থেকে মেয়ে পাচার করতে পারতো না। একদম ঠিক কথা বলেছিস মেঘ। এখন আমরা কি করতে পারি ওইটাই বল। আর এমন একটা প্ল্যান করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। সবাই শুনো, আজকে রাতে তোমরা সবাই এখানে চলে আসবে, একটা প্ল্যান করব সবাই মিলে। এখন তোমরা যেতে পারো। ঠিক আছে, আর তুই সাবধানে থাকিস, তোর ওপর হামলা হতে পারে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোরা চলে যা। সবাই চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় নীলা আর আঙ্কেল আমার রুমে ঢুকলো। আঙ্কেল, কিছু বলবেন নাকি? মেঘ, তোমাকে কিছু কথা বলবো ভাবছিলাম, কি করে যে বলি। বলে ফেলেন, সমস্যা নাই, আমি তো আপনার ছেলের মতোই। আসলে তোমরা যখন ছোট ছিলে তোমার বাবা তখন নীলা আর তোমার বিয়ের কথা বলে গিয়েছিল। এখন আমি চাইছিলাম কি নীলাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। দেখুন আঙ্কেল, আমি এখন বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে পারছি না। আপনি প্লিজ এখন বিয়ের কথা বলবেন না। আর আব্বু যখন আমাদের বিয়ে ঠিক করে ফেলে গেছে, অবশ্যই আব্বুর কথা আমি রাখবো। ঠিক আছে মেঘ, তুমি যেটা বলবে ওটাই হবে। চলো নীলা, মেঘকে এখন একটু রেস্ট করতে দে। ওরা চলে যেতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করব প্রধানমন্ত্রীর। এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আশিক ফোন দিয়েছে। কী রে আশিক, হঠাৎ এই সময় ফোন দিলি যে? ভাই, আপনাদের এখনই আন্ডারওয়ার্ল্ড সিক্রেট রুমে চলে আসতে হবে, কারণ প্রধানমন্ত্রী আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছে। আপনি সবাইকে নিয়ে চলে আসেন। আমার কিছুই হবে না, তুই রাতে বাসায় চলে আসবি। প্রধানমন্ত্রীকে মারতেই হবে, না হলে গরিবদের উপর অত্যাচার করবি। ঠিক আছে ভাই, আপনি সাবধানে থাকবেন। আমি আমাদের কিছু লোক পাঠিয়ে দিতেছি চারিদিক থেকে আপনার উপর নজর রাখতে। ঠিক আছে, পাঠিয়ে দে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে আঙ্কেলের ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। বসে টিভি দেখছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। তোমরা বসো, আমি দেখতেছি কে এসেছে। আন্টি, আপনি বসেন, আমি দেখছি। এই বলে চলে আসলাম দরজার কাছে। ছোট্ট একটা ছিদ্র ছিল, ওইটা দিয়ে দেখতে লাগলাম কে এটা। অচেনা মানুষ, তাই দরজা খুললাম না। আবারও চলে আসলাম আঙ্কেলের কাছে। কি হলো মেঘ, দরজা খুললে না কেন? এখন আমাদের উপর বিপদ আছে, দরজা খুললে আমাদের উপর হামলা হতে পারে, এর জন্য দরজা খুলছি না। কি বলতেছো এইসব? আমাদের উপর হামলা হবে কেন? আমাদের তো কারোর সাথে শত্রুতা নেই। আপনার না থাকতে পারে, আমার আছে। সকালে প্রধানমন্ত্রীকে অনেক কথা বলে এসেছি, এর জন্য উনি আমাদের সবার উপর ক্ষিপ্ত হয়ে আছে। ও আচ্ছা। রাতে খাওয়া দাওয়া করে সবাই ছাদে বসে প্ল্যান করতে লাগলাম কি থেকে কি করা যায়। এই আশিক, তুই একটু নিলয়কে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো প্রধানমন্ত্রী সব থেকে বেশিরভাগ কোন জায়গায় থাকে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি। আশিক কথা বলতে লাগলো। আরিয়ান, তুই এক কাজ কর, আমাদের হেডকোয়ার্টারে ফোন দিয়ে কর্নেল স্যারকে বলে দে যে রায়হান চৌধুরীকে খুরশেদের লোকেরা খুন করেছে। কিন্তু এই খোরশেদটা কে, এটাই তো চিনলাম না। আর রায়হান চৌধুরীকে খুন করেছে কখন, সেটাও তো দেখলাম না। এটা তুই বুঝবি না, এখন আস্তে আস্তে সব জানতে পারবি। এখন তোকে যা বলছি তাই কর। আর আশিক, নিলয় কি বলেছে তোমাকে? ভাই, প্রধানমন্ত্রী প্রতিদিন নাইট ক্লাবে যায়, ওইখানে সারা রাত পার্টি করে, এরপর বাসায় চলে যায়। আর একটা কথা, যে মেয়েটার নাচ সব থেকে বেশি ভালো হয় তার সাথে শারীরিক সম্পর্ক করে। তাহলে আমাদের এই সুযোগটায় কাজে লাগাতে হবে। তবে এখন খুব জরুরি একটা মেয়ে লাগবে। তুই একজন মেয়ে বের কর, তাকে আমি সব কিছু শিখিয়ে দিব কীভাবে কী করতে হবে। আমার পরিচিত একজন মেয়ে আছে, ভালো নাচতে পারে, তাকে কিছু টাকা দিলেই সে কাজটা করে দিবে। ঠিক আছে, ফোন দিয়ে বলে দে এখানে চলে আসতে। তার কোনো ক্ষতি হবে না, আমি যেভাবে বলবো ওইভাবেই কাজটা যাতে করে। ঠিক আছে ভাই, আপনারা বসেন, আমি তাকে নিয়ে আসি। আরিয়ান চলে গেল। আমরা সবাই একটা প্ল্যান করতে লাগলাম। আশিক, তুই এক কাজ কর, যে করে হোক ওইটার ভিতরে যাওয়ার ব্যবস্থা কর আমাদের। সেটা নিয়ে টেনশন করতে হবে না, সেটার ব্যবস্থা হয়ে যাবে। ওই নাইট ক্লাবের ম্যানেজারকে টাকা দিলেই সে সব ব্যবস্থা করে দিবে। ঠিক আছে। কিছুক্ষণ পর আরিয়ান মেয়েটাকে নিয়ে চলে আসলো। সকল কিছু বুঝিয়ে দিলাম কীভাবে কী করতে হবে।
ভাই ওর তো আর এইখানে কোনো কাজ নেই, তাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, দিয়ে আয়। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। আমরা আমাদের কাজ করতে লাগলাম। বিকেলে বসে আছি আমাদের কেবিনে, এমন সময় কর্নেল স্যার আসলো। আরিয়ান, তোমাকে এখনই যেতে হবে চট্টগ্রাম, তুমি ওইখানে ট্রান্সফার করা হয়েছে। স্যার আমি যাব না, দরকার পড়লে চাকরি ছেড়ে দেব, তবুও আমি চট্টগ্রামে যাব না। দেখো, এটা আমার আদেশ না, এটা প্রধানমন্ত্রীর আদেশ। তিনি যা বলবেন আমাকে তাই করতে হবে, না হলে আমার চাকরি চলে যাবে। সামান্য চাকরি যাওয়ার ভয় করতেছেন? বাহ বাহ, গত 40 বছর ধরে যে ঘুষগুলো খেয়ে আসতেছেন সেগুলোর কি হবে? চাকরি চলে গেলেও তো আপনি অনাহারে কাটাবেন না। আরিয়ান, মুখ সামলে কথা বলো, আমি তোমার স্যার। আপনি স্যার হয়েছেন বলে কিছু হয় নাই। আরিয়ান যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আপনি যা খুশি করে নিতে পারেন, আমরা এইখান থেকে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে চাকরি ছেড়ে দাও। কালকের মধ্যে চাকরি ছেড়ে দিবে তোমার, এটাই আমার শেষ ওয়ার্নিং। ঠিক আছে স্যার। আমরা সবাই চলে গেলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে লাগলাম। রাত প্রায় 12টা। স্টেজে ডান্স চলছে, অন্যদিকে প্রধানমন্ত্রী মাতাল হয়ে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আশিক, তুই এইখানেই থাক, আমি আসছি। ঠিক আছে ভাই। প্রধানমন্ত্রী পিছু পিছু চলে আসলাম একটা রুমে। মেয়েটাকে যা বলেছিলাম সব কিছু সেইভাবেই করেছে। প্রধানমন্ত্রী ক্লান্ত হয়ে শুয়ে আছে বিছানায়। পকেট থেকে ইঞ্জেকশনটা বের করে প্রধানমন্ত্রীর শরীরে পুশ করে দিলাম। এটা এমন একটা ইঞ্জেকশন, 2 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী মারা যাবে। আমরা আমাদের কাজ শেষ করে চলে আসলাম। সকালে টিভিতে খবর দেখছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। দেশ থেকে 2 জন মানুষ মারা গেছে, এক রায়হান চৌধুরী আর একজন মাননীয় প্রধানমন্ত্রী। কাল রাতে নাইট ক্লাবে মারা গেছে। দেশ এখন খুবই শান্তিতে আছে। এটাই তো চেয়েছিলাম আঙ্কেল। আমি আব্বুর খুনে প্রতিশোধ নিয়েছি, এখন আমার কাজ শেষ। দেখি কর্নেল স্যারের সাথে কথা বলে আমাদের চাকরিতে রাখবে নাকি রাখবে না। কর্নেল ফোন দিয়েছিল, বলেছে সবাইকে নিয়ে ক্যাম্পে যাওয়ার জন্য। ঠিক আছে আঙ্কেল। আমরা চলে আসলাম ক্যাম্পে। সবাই চেয়ারে বসে আছি, এমন সময় কর্নেল স্যার হাতে মাইক নিয়ে বলতে শুরু করলো। তোমার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আর রায়হান চৌধুরী মারা গেছে, এর কারণে গরিব মানুষ কিছুটা রক্ষা পেয়েছে। এখন কথা হচ্ছে, আমাদের খুরশেদ ভাই তো 10 বছর আগে মারা গেছে, এখন তার গ্যাং চালায় কে? স্যার, এইসব আপনার না জানলেও চলবে। কি বলার জন্য ডেকেছেন ওইটা বলেন। আমাদের চাকরি থেকে বের করে দিবেন নাকি? না, তোমাদের চাকরি থেকে বের করবে না, তোমার চাকরি করবে। আর আমি কর্নেল থেকে রিটার্ন নিতে চাই। এর বদলে আমি মেঘকে আমার জায়গায় বসাতে চাই। সবাই কি বলো? একদম ঠিক মানুষকে বেছে নিয়েছেন স্যার। আমরাও চাই এখন থেকে মেঘ দেশ শাসন করুক। কি মেঘ পারবে না? পারবো না কেন? তোমরা যখন আমার পাশে আছো অবশ্যই পারবো। আর হ্যাঁ, খুরশেদ মানে আমার বাবার গ্যাং আবারও চালু হবে এখন থেকে। এখন থেকে আমি আমার বাবার গ্যাং দেখাশোনা করব। এই নয় মেঘ, তোমার মিডেল। সবার সাথে কথা বলে বিকেলে চলে আসলাম বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আঙ্কেল বলতে লাগলো। মেঘ, এখনও তো আমার মেয়েকে বিয়ে করতে দ্বিধাবোধ করবে না, কারণ তুমি তোমার বাবার খুনিদের মেরেছো। এবার মেয়েকে আপন করে নাও। আপনারা যখন বলছেন ঠিক আছে, বিয়ের আয়োজন শুরু করেন। তবে একটা কথা, আমি অনুষ্ঠান করে বিয়ে করতে পারবো না। ঘরোয়াভাবে যদি বিয়ে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আজকেই শুভ কাজটা সেরে ফেলি, অনুষ্ঠান যখন হবে না। আচ্ছা, আপনাদের যা করবেন তাই হবে। আমি চলে আসলাম আমার রুমে। পিছু পিছু নীলাও আসলো। তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমাকে মাফ করে দাও। আমি ওইসব কিছুই মনে রাখি নাই। এখন তুমি আমার স্ত্রী, ওইসব বলবে না কখনোই। ঠিক আছে মা। এটা কি করলে? কেন? আমি আমার বরকে আদর করলাম। তাহলে তো তোমাকে একটু আদর করতেই হয়। এই বলে নীলাকে কোলে তুলে নিলাম। নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া বসিয়ে দিলাম। রাতে আমাদের বিয়েটাও হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আমাদের কিউট বেবি আনতে পারি। আর গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।